সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তো আমি 1 মিনিট একটু সময় নিয়ে নিই আমার স্টুডেন্টের কাছে আমার লাইভের লিঙ্কটা একটু পৌঁছিয়ে দেওয়ার জন্য সময় নিতে যাচ্ছি। তো সবাই একটু ধৈর্য সহকারে বসুন। কী অবস্থা সবার? কে কোত্থেকে জয়েন করতেছো আমাদের সাথে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমরা 2-1 মিনিটের মাথায় আমাদের ক্লাসটা শুরু করে দেবো। তো তোমরা সবাই জানো আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে আমরা জেনারেল ম্যাথের চ্যাপ্টার 11 অর্থাৎ বীজগণিতের রাশি আর যে অনুপাত সংক্রান্ত যে ম্যাথটা, সেই ম্যাথের ক্লাস শুরু করবো। এক সপ্তাহ ব্যাপী আমাদের ক্লাস হবে। সেই ক্লাস শেষে আমরা পরীক্ষা নিব, এমসিকিউ সলভ হবে, সিকিউ সলভ হবে। তো তোমরা সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তো আমাদের মাঝে ইতিমধ্যে জয়েন হচ্ছে সিয়াম, দেখা যাচ্ছে সে। সবাই জয়েন হোক। শাকাওয়াত হোসেন লিমন জয়েন করছে। সবাইকে একটু লিঙ্কটা পাঠিয়ে দিয়ে সবাইকে জয়েন করার জন্য বলে দাও। সিয়াম কমেন্ট করছে সে ময়মনসিংহ গৌরপুর থেকে। আমরা 1-2 মিনিট একটু সময় নেব। আর একটা বিষয় আমি সবার কাছে একটু সরি চেয়ে নিচ্ছি যে আমার দেরি হওয়ার বিষয়ের জন্য। আজকে প্রথম দিন আর হচ্ছে লোডশেডিংয়ে একটু সমস্যা ছিল, যার কারণে আসতে একটু দেরি হয়ে গেছে। আগামীকাল থেকে এই সমস্যাটা থাকবে না। তো যারা জয়েন করছো তো তোমরা একটা কাজ করতে পারো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে এটা শেয়ার করে দিতে পারো বা তাদেরকে মেনশন করে দিতে পারো, যাতে তারাও এই ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারে। আমরা 1 মিনিটের মাথায় আমরা ক্লাস শুরু করে দেব। যেহেতু রাত এখন প্রায় 10টা 25, রাতও অনেক বেশি হয়েছে, তো আমরা দেরি করব না। তো আমরা আজকে যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে আমাদের জেনারেল ম্যাথের বইয়ের 11 অধ্যায়, চ্যাপ্টার 11। সেটা হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। তো তোমরা যারা আমাদের সাথে জয়েন হচ্ছে তারা হচ্ছে এই স্টুডেন্টগুলো বেশিরভাগই আমার সাথে গত বছর যুক্ত হয়েছিল, তাদের ক্লাস 9 থেকে নিউ কারিকুলামের ক্লাস থেকে। তো এই বছর নতুন কারিকুলাম বাদ দিয়ে আমাদের যে পুরাতন আগের যে কারিকুলামটা, সেই কারিকুলামে ক্লাস শুরু হচ্ছে বা বই দিছে। তো সেই অনুযায়ী রুটিন মাফিক পড়াশোনা করার জন্য তো আমার আজকে যে আয়োজনটা শুরু হচ্ছে, সেটা আমি চেষ্টা করব তোমাদেরকে এই চ্যাপ্টারটা একবারে বেসিক থেকে ধরে ধরে পুরো ভালোভাবে কমপ্লিট করে দেওয়া, যাতে আর কোথাও এটা নিয়ে আর সমস্যা পড়তে না হয়। তো আমাদের যে চ্যাপ্টারটা সেটার নাম হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। তো আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি, যারা এসেছ তাদেরকে নিয়ে শুরু করে দিচ্ছি। তো প্রথমে এই চ্যাপ্টারটার যে বিষয়টা নিয়ে তোমাদেরকে ধারণা রাখতে হবে সেটা হচ্ছে অনুপাত জিনিসটা। বীজগাণিতিক আর সমানুপাতের মধ্যে পরে আসছি, আগে আসছি হচ্ছে অনুপাত জিনিসটা। অনুপাত হচ্ছে যে একই এককে, অর্থাৎ এই জিনিসটা দুইটা জিনিসের মধ্যে প্রথমত এটা করা হবে। অনুপাত দুইটা জিনিসের মধ্যে বিষয়টা আলোচনা করা হবে। দুইটা জিনিস, এটা হবে সমজাতীয় দুইটা জিনিস। এই দুইটা জিনিস এর রাশি এই দুটোটার মধ্যে একটা অপরটার কত গুণ বা কত ভাগ বা কত অংশ সেটা প্রকাশ করবে। অর্থাৎ হচ্ছে একই এককে সমজাতীয় দুইটি রাশি পরিমাপে একটি অপরটির কত গুণ বা কত অংশ তা যদি ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় বীজগাণিতিক অনুপাত।
তো আমি যেমন ধরতে পারি যে আমার পি ও কিউ এগুলো হচ্ছে দুইটি সমজাতীয় রাশি, এরা সমজাতীয় আমি ধরলাম। তারপর হচ্ছে এরা, এখন আমি যদি এদের অনুপাত অনুসারে লিখি, তারা হচ্ছে পি অনুপাত কিউ। এই পি অনুপাত কিউ এরা হচ্ছে সমজাতীয়, এরা পি আর কিউ অনুপাত। এখন এই অনুপাতের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আমাদের প্রথমে যে রাশিটা থাকে সেটাকে বলা হয় উত্তর রাশি, আর এই পাশে যে রাশিটা থাকে সেটা তোমরা মনে মনে চিন্তা করতেছো হয়তো দক্ষিণ রাশি হবে, না, এটা হবে পূর্ব রাশি বলা হয়। সরি, এটা হচ্ছে পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর, এই পাশেরটা হচ্ছে উত্তর রাশি। সরি, এরপরে আমাদের যে জিনিসটা নিয়ে জানতে হবে সেটা হচ্ছে সমানুপাত। সমানুপাত জিনিসটা কি সেটা নিয়ে আমাদের জানতে হবে। তো সমানুপাত জিনিসটা হচ্ছে যে যদি আমাদের কাছে চারটা রাশি থাকে, তো সে রাশিগুলোর মধ্যে প্রথম দুইটা রাশি অনুপাত এবং পরের দুইটা রাশি অনুপাত যদি সমান হয় তখন তাকে বলা হয় সমানুপাত। মনে করো আমার কাছে চারটা রাশি আছে এ, বি, সি, ডি। তো আমি যদি প্রথম ধরনটার অনুপাত করি এ অনুপাত বি আর হচ্ছে সি অনুপাত ডি, এদের অনুপাত পরস্পর কী হবে, সমান হবে। এটা হচ্ছে সমানুপাত। এরপরে এই চ্যাপ্টারে যে বিষয়টা নিয়ে জানতে হবে সেটা হচ্ছে ক্রমিক অনুপাত। আমরা ক্রমিক মানে কি বুঝি? ক্রমিক মানে বুঝি হচ্ছে কোনো কিছু যদি ক্রম অনুসারে থাকে, যেমন 1, 2, 3, 4, 5, 6 এগুলো হচ্ছে ক্রম অনুসারে, সিরিয়াল নাম্বার। আমরা ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম আমাদের রোল নাম্বারগুলো সিরিয়ালে আমাদের হাজির খাতায় ডাকা হতো 1, 2, 3, 4, ওরকম ক্রমিক। তো ক্রমিক অনুপাতকে বোঝানোর জন্য আমি তিনটা বীজগণিত রাশি মনে করো এ, বি ও সিকে ধরে নিলাম। এখন এই তিনটা যদি ক্রমিক সমানুপাতিক হয় অর্থাৎ ক্রমিক অনুপাত হয় বা সমানুপাত যেটাই বলো, যদি হয় এর সমানুপাতই হয় তাহলে আমি লিখতে পারবো তিনটার জন্য লিখতে পারবো যে প্রথম জনটার অনুপাত সমান হবে বি, দ্বিতীয় লাস্টের জনটার অনুপাত সমান হবে, অর্থাৎ এ অনুপাত বি ইকুয়াল হবে বি অনুপাত সি। তো এরপরে আমি যদি এদের মধ্যে আরেকটু কাজ করি তাহলে আমি এখানে লিখতে পারবো হচ্ছে অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। কারণ আমি প্রথমে আমার সংজ্ঞাতে বলছি যে অনুপাত জিনিসটা হচ্ছে যে একই সমজাতীয় দুইটা রাশির পরিমাপে একটা অপরটার কত গুণ বা কত অংশ, সেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করাকে বলা হচ্ছে অনুপাত। আশা করি তোমরা বুঝতে পারছো। কিছু না বুঝলে সেটা কমেন্ট বক্সে আমাকে জানানোর চেষ্টা করবে, সেটা আমি কমেন্ট বক্সে বা তোমাকে এখান থেকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে এ ইজ টু বি, এখানে এ অনুপাত বি এগুলোকে আমি ভগ্নাংশ লিখলাম সমান সমান বি অনুপাত সি। এরপরে এখানে কোনায় কোনায় যদি আমি গুণ করি দেখো তাহলে এ বি আর বি গুণ হলে বি স্কোয়ার আর এ আর সি গুণ হলে এ সি, এরকম হয়। এখান থেকে ক্রমিক সমানুপাতি থেকে আমরা এই জিনিসটা জানলাম। এরপরে আসুন যে জিনিসটা সেটা হচ্ছে ধারাবাহিক অনুপাত। জিনিসটা কি? ধারাবাহিক অনুপাত জিনিসটা হচ্ছে যে যদি দুইটা অনুপাত মনে করো ক আর খ এবং হচ্ছে খ আর গ আকার হয় তাহলে তাদেরকে সাধারণত ক গ আকার, মনে করো এখানে এরকম হচ্ছে যে দুইটা অনুপাত ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাতের জিনিসটা হচ্ছে যদি ক আর খ একটা অনুপাত এবং হচ্ছে যে খ আর ঘ দুটো অনুপাত হয় তাহলে ধারাবাহিক অনুপাত অনুসারে এদের কীভাবে লেখা হয় যে ক অনুপাত খ অনুপাত ঘ এভাবে লেখা হয়, এটাকে বলা হয় ধারাবাহিক অনুপাত। এরপরে এখন আমরা অনুপাতের রূপান্তর কীভাবে একটা অনুপাত থেকে আরেকটা অনুপাতে রূপান্তর করা হয় কিছু আমরা এখানে রূপান্তর দেখব আর কিছু এখানে প্রমাণ দেখব, যেগুলো কিনা আমাদের পরবর্তীতে ম্যাথ করার জন্য হেল্পফুল হবে। তো আমরা সেগুলো দেখি। তো প্রথমে যে জিনিসটা প্রমাণটা আমরা করব, এই প্রথমে প্রমাণ আমরা এই প্রথম ক্লাসে মূলত হচ্ছে আমরা বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, সূত্র বেসিক আলোচনা করব। নেক্সট ক্লাস থেকে আমরা চেষ্টা করব হচ্ছে ম্যাথ করার জন্য টাইপ ওয়াইজ আমরা এখানে যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা ম্যাথগুলো করে নেব।
তো প্রথমে যে প্রমাণটা সেটা হচ্ছে যে প্রমাণ করার জন্য বলছে যে A অনুপাত B ইকুয়াল C অনুপাত D হলে তোমাকে এরকম দেখাইতে হবে যে B অনুপাত A হবে আবার D অনুপাত C হবে, অর্থাৎ উল্টা। A অনুপাত B লিখছি আর C অনুপাত D লিখছি, এটা সমান এরকম হলে আবার আমাকে প্রমাণ করতে হবে যে B অনুপাত A আবার ইকুয়াল D অনুপাত C হয়। তো এটার জন্য আমি প্রথমে যে দেওয়া আছে, যেটা আমার দেওয়া আছে এটা আমি এটা থেকে লিখতে পারি যে A অনুপাত C অনুপাত D এরকম হলে আমি এটাকে যদি ভগ্নাংশ আকারে লিখি তাহলে জিনিসটা এরকম হয় A/B C/D। তো আমি এখান থেকে যদি এদেরকে কোনায় কোনায় গুণ করে দিই তাহলে AD হবে আর হচ্ছে BC হবে। এবার আমি উভয় পক্ষকে হচ্ছে AC দ্বারা ভাগ করে দেব। তো AC দ্বারা ভাগ করে দিলে এখানে AD/AC ইকুয়াল BC/AC এরকম হবে। তো এরপর দেখো এখানে A কাটাকাটি যায় আর এখানে হচ্ছে CC কাটাকাটি যায়, থাকে কি B/C ইকুয়াল হচ্ছে B/A এরকম থাকে আমার কাছে। তো আমি এগুলোকে যদি ভগ্নাংশটাকে যদি আবার অনুপাতে কনভার্ট করি তাহলে D অনুপাত C আর হচ্ছে B অনুপাত A, অর্থাৎ আলটিমেটলি এরকম হয়ে যায় যে B অনুপাত A ইকুয়াল হচ্ছে D অনুপাত C। আশা করি তোমাদেরকে এই প্রমাণটা বোঝাতে পেরেছি। এরপর আমরা আরেকটা প্রমাণ করব, সেটা হচ্ছে আরেকটা প্রমাণ। আসলে তোমরা সবাই খাতা কলম নিয়ে বসেছ, আর অনেকে আজকে জয়েন হতে পারে না, কারণ হচ্ছে আমার লেটের কারণে অনেকেই হয়তো নেটে আর থাকে নাই, তারা অনেকে চলে গেছে। 10টায় ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 10টা 20-25 আমার 25 বেজে গেছে ক্লাসটা শুরু করতে। তো সেটার জন্য আবারও আমি সরি। তো যে খ নাম্বার আরেকটা প্রমাণ, এটাও সেম ওই রকম যে যদি A/B ইকুয়াল হচ্ছে C/D হয়, তো তবে আমাকে দেখাতে হবে যে A/C ইকুয়াল হচ্ছে B/D এরকম দেখাতে হবে। তো জিনিসটা কীভাবে দেখাবে, তো প্রথমে আমি লিখতে পারি যে দেওয়া আছে দিয়ে যদি শুরু করি A/B ইকুয়াল হচ্ছে C/D, তো এটাকে আমি হচ্ছে ভগ্নাংশে কনভার্ট করলে A/B ইকুয়াল হচ্ছে C/D এরকম হয়। তো এরকম হলে আমি সেটাকে আবার কোনায় কোনায় গুণ করবো, আগের নিয়মে কোনায় গুণ করলে AD ইকুয়াল হবে BC। তো এখন আমি উভয় পক্ষকে হচ্ছে CD দ্বারা ভাগ করবো। আগের প্রমাণে আমি AC দ্বারা ভাগ করছিলাম, এবার আমরা CD দ্বারা ভাগ করব। কারণ হচ্ছে আমাকে প্রমাণে আনতে হবে A অনুপাত C আনতে হবে, আবার B অনুপাত D আনতে হবে, এই কারণে আমি CD দ্বারা উভয় পক্ষে ভাগ করছি। তো এখন এখানে D আর AD কাটারে যায় আর এখানে C কাটারে যায়, থাকতেছে A/C ইকুয়াল B/D, অর্থাৎ এদেরকে অনুপাতে কনভার্ট করলে আমার যে প্রমাণের যেটা চেয়েছে সেটা চলে আসবে। তো আশা করি আমি তোমাদেরকে এটা বুঝাতে পেরেছি। তো সবাই সিএম কমেন্ট করেছে যে টাইম লেটের কারণে সবাই ভেবেছে ক্লাস হবে না। আমি আবার আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আগামী ক্লাস থেকে আর এরকম হবে না। আজকে আমরা বেশি কিছু আলোচনা করব না, আমাদের প্রথম ক্লাসগুলোকে আমরা হচ্ছে বেসিক কিছু জিনিস আলোচনা করে ম্যাথে ঢুকবো না, আমরা আজকে এই কয়েকটা বেসিক জিনিস আলোচনা করে শেষ করে দেব, যেহেতু আমার লেট হয়ে গেছে। তো এরপরে আমরা এবার আস্তে আস্তে যোজন এগুলো যেগুলো করছি এগুলো সব হচ্ছে একান্তরকরণ, অর্থাৎ আমরা একান্তরকরণে একটার জায়গায় আরেকটা কীভাবে কনভার্ট করতে পারি সেটা। তো এরপরে যে গ নাম্বার যেটা আমরা এখন যোজনের জিনিসটা দেখব, যে বলছে যে যদি এরকম হয় A/B ইকুয়াল C/D হয়, তো আমাকে যোজন করার জন্য বলছে যে A প্লাস B/B ইকুয়াল হচ্ছে C+D/C এরকম হবে, এটা প্রমাণ করতে হবে প্রমাণ। তো এখন দেখো প্রমাণের বিষয়টা যেহেতু দেওয়া আছে, যেটা আছে ওটা দিয়ে আমরা শুরু করে দেব আগের মতন অনুপাত থেকে ভগ্নাংশ আকারে। তো এখন আমি কি করব, উভয় পাশে 1 যোগ করব, A/B প্লাস 1 ইকুয়াল C/D প্লাস 1 এরকম। তো এখন আমি যদি এখানে একটু যোগ যেহেতু করছি যোগটা করে দিলে এরকম হবে A প্লাস B/B আর ইকুয়াল C+D/D শেষ। আমার যে যোজন, এটাকে যোজনের যে প্রমাণটা সেটাকে বলা হয়। এরপর বিয়োজনটা সেম একইভাবে, শুধু এখানে একের জায়গায় যোগ করছি আর ওখানে বিয়োগ করতে হবে, এটাই। তো আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি না,
আমি নেক্সটে আরেকটা প্রমাণে তুলে দিই, সেটা হচ্ছে যোজন বিয়োজন। আমি একসাথে দেখাবো এখানে যোজন বিয়োজন একসাথে। তো যোজন বিয়োজনের জিনিসটা হচ্ছে বলছে যে a is to b ইকুয়াল হচ্ছে c is to d হলে, তো আমাকে প্রমাণ করতে হবে যে a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়াল হচ্ছে c প্লাস ডি বাই c মাইনাস বি, এরকম হবে। এটা হচ্ছে আমার প্রমাণে চেয়েছে। এটা টোটালি যোজন বিয়োজনের যে আমরা যে যোজন বিয়োজন করি সেটার প্রমাণ। তো দেখো প্রথমে দেওয়া আছে দিয়ে আমরা আগের মতো প্রতিবার মতো শুরু করব। তো a বাই বি ইকুয়াল c বাই ডি। এখন আমরা হচ্ছে আমরা যে যোজন করেছিলাম, যোজন করা থেকে কী পেয়েছিলাম, তো আমরা লিখবো যে আমরা যোজন করে পেয়েছিলাম হচ্ছে এরকম যে a প্লাস বি বাই বি ইকুয়াল হচ্ছে c প্লাস ডি বাই ডি। এটাকে আমরা 1 নং হিসেবে নাম দিয়ে রাখলাম। এরপর আবার আমরা বিয়োজনের ক্ষেত্রে কি পেয়েছিলাম, বিয়োজনের ক্ষেত্রে পেয়েছিলাম হচ্ছে a মাইনাস বি বাই বি আর হচ্ছে c মাইনাস ডি বাই ডি, এরকম পেয়েছিলাম। তো এখন এটাকে আমরা 2 নং সমীকরণ হিসেবে নাম দিয়ে রাখলাম। তো এখন 1 নং আর 2 নং দুটোটাকে আমরা গুণ করে দেব, 1 নং গুণ 2 নং। তো গুণ করে দিলে কি হয় দেখো, এই পাশেরগুলো এই পাশে গুণ হবে আর ওই পাশেরগুলো এই পাশে। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাকে এটাকে একটু ব্যস্তকরণ করতে হবে। 2 নম্বর যে বিয়োজনে যেটা আছে এটা একটু আমাকে একটু ব্যস্তকরণ করতে হবে। তো ব্যস্তকরণ করা মানে হচ্ছে ইন্টারচেঞ্জ করা, এখানে উপরটা নিচে যাবে আর নিচেরটা উপরে আসবে, তাহলে বি উপরে a মাইনাস বি নিচে, আবার ডান পাশেও সেম ডি উপরে c মাইনাস ডি নিচে। এখন আমি এটাকে 2 নাম্বার দিলাম। এখন 1 আর 2 গুণ, তাহলে দেখো 1 নাম্বার আছে a প্লাস বি বাই বি, আর এখানে 2 নাম্বার আছে বাম পাশের গুণ প্রথমে, তাহলে বি বাই এ মাইনাস বি। আবার ডান পাশের ক্ষেত্রে প্রথমে আছে c প্লাস ডি বাই ডি আর গুণ হবে ডি বাই সি মাইনাস ডি, এটা হবে। তো এখন এখানে বি বি কাটাকাটি গেছে, তো থাকতেছে কি a প্লাস বি বাই এ মাইনাস বি, আর এই পাশে থাকতেছে c প্লাস ডি বাই সি মাইনাস ডি। এটা আমাদের যোজন বিয়োজনের যে প্রমাণটা সেটাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যেগুলো করাচ্ছি এগুলো খুবই সিম্পল জিনিস, তোমরা এগুলো পারো, তারপর আমি তোমাদেরকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা কি জিনিস এই যেগুলো করলাম এই পর্যন্ত, তোমরা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানালে ভালো হতো। একটু সবাই কমেন্ট সেকশনে জানাও, যারা আসো আর কি, যারা আসো 2-1 জন, তারা একটু কমেন্ট করে আমাকে জানাও। আচ্ছা, তো তারপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সমানুপাতিকের যে ভাগ, সেই জিনিসটা দেখব আমরা। সমানুপাতিকের ভাগ, যে কোনো একটা রাশি নির্দিষ্ট অনুপাতে ভাগ করাকে বলা হয় সমানুপাতিক ভাগ। কোনো একটা রাশি তোমাকে দেওয়া হলো, সেই রাশিটাকে তুমি যদি সমান ভাগ করে দিতে পারো সেটাকে সমানুপাতিক, অর্থাৎ সমানভাবে সবার মধ্যে ডিস্ট্রিবিউশন করাকে বলা হয় সমানুপাতিক ভাগ। মনে করো একটা এসকে এ ও বি অনুপাতে ভাগ করতে হলে বলছে যে মনে করো এখানে সমানুপাতিক ভাগ, যে টপিকটা সমানুপাতিক ভাগ। তো দেখো আমি মনে করি যদি এখানে লিখি যে এসকে এ ইজ টু বি ইকুয়াল সি ইজ টু ডি অনুপাতে ভাগ করতে হলে, এখন দেখো সমানুপাতিক ভাগ বলতে বোঝানো হচ্ছে যে একটা রাশিকে আমি যদি সবার মধ্যে সমানভাবে ভাগ করতে পারি তখন সেটাকে বলা হয় সমানুপাতিক ভাগ। তো আমি মনে করি এস একটা রাশি, এটাকে আমি এস টু বি এবং ইকুয়াল সি এস টু ডি অনুপাতে ভাগ করতে চাইলে
তাহলে আমাকে কী করতে হবে, এস কে এ প্লাস বি প্লাস সি প্লাস সবগুলো যোগফল দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করে যথাক্রমে এগুলোকে এ বি সি দ্বারা ভাগ করতে হবে, আলাদা আলাদা ভাগ করতে হবে। দেখো বলছে যে করতে হলে এস কে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ভাগ করে যথাক্রমে এ বি সি ডি দিয়ে ভাগ করতে হবে, ভাগ নিতে হবে, দিয়ে ভাগ নিতে হবে। তো দেখো প্রথম অংশ, আমি যদি প্রথম অংশকে লিখি, প্রথম অংশ, তো প্রথম অংশটা কি হবে, দেখো এস এর, আমি যেহেতু এস কে এখানে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, তাহলে প্রথম অংশ এস এর কিভাবে, এই টোটালটা যেহেতু ওরা চারজন, চারটা এম, তো তারা এখানে পাবে কি, চারটার যোগফল, অর্থাৎ তারা কয়জন সেটার হচ্ছে ইন টোটাল একটা পরিমাণ, আর হচ্ছে কাকে দিচ্ছি, আমি এ কে দিচ্ছি। তাহলে এখানে প্রথম অংশ সে পাবে হচ্ছে, যেহেতু এর মানে গুণ, তাহলে এস এ বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা পাবে সে। তারপর হচ্ছে দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশের ক্ষেত্রে কি পাবে, দ্বিতীয় অংশ পাবে, দ্বিতীয় অংশ বলতে এ বি, বি কতটুকু পাবে সেটা আমরা সমানুপাতিকে ভাগ করতেছি, সবার মধ্যে এটা সমানুভাগে ভাগ করার যে জিনিসটা সেটা দেখাচ্ছি। বলছে এস এর বি বাই হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, অর্থাৎ এও কীভাবে, এস বি বাই হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এরকম পাবে। এরপর তৃতীয় অংশ, তৃতীয় অংশের ক্ষেত্রে এস এর সি বাই এ প্লাস একইভাবে এরকম। আবার চতুর্থ ভাগের ক্ষেত্রে সেম একইভাবে এস এর ডি বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এরকমভাবে। তো আশা করি তোমরা সমানুপাতিক যে বিষয়টা সেটা মোটামুটি বুঝতে পেরেছো। অর্থাৎ যে কোনো রাশিকে আমি নির্দিষ্ট অনুপাতে যদি ভাগ করতে চাই তাহলে কি হতে হবে, অর্থাৎ যে যাকে ভাগ করবো, মনে করো এখানে এস একটা আমি এখানে রাশি হিসেবে ধরছি, এস এর জায়গায় এখানে সংখ্যা থাকতে পারে, যে তোমাকে 100 টাকা দেওয়া হয়েছে, এই 100 টাকা চারজনের মধ্যে তুমি সমানভাবে ভাগ করতে হবে। তাহলে তোমাকে 100কে 4 দিয়ে ভাগ দিলে যা হয় তা সেটা তুমি প্রত্যেকেই সেই পরিমাণ করে পাবে। তো আমি এখানে সেই জিনিসটা এখানে দেখালাম। তো এরপরে যে এই অধ্যায়ের যে আমরা যে বেসিকের যে লাস্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে এই অধ্যায়ে কিছু সূত্রাবলী আছে যেগুলোর মাধ্যমে আমরা এই অধ্যায়ে ম্যাথগুলোকে সলভ করতে পারবো। আর না হলে সবগুলো এখানে অনুপাতের সাথে কানেকশন, অর্থাৎ অনুপাতের যোজন বিয়োজন, অনুপাতের একান্তর ব্যস্তকরণ ইত্যাদির মাধ্যমে। সরি পর আমার হচ্ছে নেটের কানেকশনটা একটু চলে গিয়েছিল, তো সেটার জন্য সরি চেয়ে নিচ্ছি। তো এখন যে সূত্রাবলী নিয়ে আমরা আলোচনা করবো, সূত্রাবলীর মধ্যে হচ্ছে সূত্রাবলী সব খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য, যে সূত্রগুলো সূত্র। তো প্রথম হচ্ছে দুইটা সংখ্যার গুণফল, দুইটা সংখ্যার গুণফল নির্ণয়, এই অঙ্ক অর্থাৎ এই সূত্র দিয়ে ম্যাথ এই অধ্যায়ের মধ্যে অনেক আসতে দেখা যায়। হচ্ছে দুইটা সংখ্যার যে গুণফল, তো দুইটা সংখ্যার গুণফলের ক্ষেত্রে এটা হবে সংখ্যাদ্বয়ের লসাগু, অর্থাৎ যে দুইটা সংখ্যা, এই সংখ্যাগুলো হচ্ছে লসাগু, অর্থাৎ সংখ্যাদ্বয়ের লসাগু, আর হচ্ছে গুণ হচ্ছে সংখ্যাদ্বয়ের গসাগু। অর্থাৎ সংখ্যা দুইটার মধ্যে লসাগু করতে হবে, আবার সংখ্যা দুইটার মধ্যে গসাগু বের করতে হবে। এই লসাগু আর গসাগুর গুণফল হবে এই দুইটা সংখ্যার গুণফলের সমান। এখানে আমার কাছে মনে করো দুইটা সংখ্যা দেওয়া আছে, ওই দুইটা সংখ্যাকে আমি গুণ করলে যা পাবো, ওই দুইটা সংখ্যাকে যা গুণ করলে আমি যা পাবো ওই গুণফলটা হবে ওই দুইটা সংখ্যার মধ্যে গসাগু এবং লসাগুর গুণফলের সমান। এটা হচ্ছে প্রথম সূত্র। তারপর হচ্ছে পরিমিতি চ্যাপ্টার যে সূত্রটা এখানে লাগে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সেটা হচ্ছে বাউ স্কোয়ার, অর্থাৎ বাউ হোল স্কোয়ার। হ্যাঁ, লাইভটা একটু আটকে গিয়েছিল, আমার নেটে একটু বাফারিং করেছিল, এই কারণে। সেটা হচ্ছে যে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, সেটা হচ্ছে যে একটা বর্গক্ষেত্র মনে করে এরকম, আমরা জানি বর্গক্ষেত্রের 4টা বাহু হচ্ছে সমান। তো যেহেতু 4টা বাহু সমান, তো আমরা যদি এই কারণে এর ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে বাহু স্কোয়ার। কারণ আমরা নর্মালি ক্ষেত্রফল সূত্র জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেই অনুসারে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে কি বাহু স্কোয়ার হবে।
এরপরে এখানে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল লাগবে। আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা আমরা একেবারে ক্লাস 5 থেকে জানি, এটা নতুন না আজকে। তারপর হচ্ছে এখানে আরেকটা জিনিস লাগবে, সরল অনুপাত। অর্থাৎ আমাদের এই যে অনুপাতের যে অধ্যায়টা আছে, এখানে পুরো বইয়ের অনুপাত থেকে শুরু করে পরিমিতি, বর্গক্ষেত্র, ক্ষেত্রফল, গসাগু, লসাগু সব রিলেটেড ম্যাথ এখানে আসতে দেখা যায়। এই সরল অনুপাত সূত্র আই সমান আমরা পি আর এন জানি। এখানে পি মানে কি? পি মানে আসল, এন মানে হচ্ছে সময়, আর আর মানে হচ্ছে এখানে মুনাফার হার। এরপরে বর্গের কর্ণের দৈর্ঘ্য, এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র। অনেকে এটার মধ্যে ভুল করো, একটু ভালো করে দেখো। √2 এ মানে হচ্ছে এখানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। এরপর আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আয়তাকার কর্ণের দৈর্ঘ্য কি হবে সেটা হচ্ছে, দেখো আমি যদি একটা আয়তাকার ক্ষেত্র এখানে যদি আঁকি, মনে করি এটা একটা আয়তাকার ক্ষেত্র, আমি যদি এটার কর্ণের দৈর্ঘ্য কথা বলছি, তো এটা আমি জানি কি দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ। তো প্রস্থ দৈর্ঘ্য, তো এটা হচ্ছে কর্ণ, আমাকে কর্ণের দৈর্ঘ্য বের করতে হচ্ছে। এটা যদি একটা সমকোণী ত্রিভুজের মতো কল্পনা করি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমি যদি অতিভুজের মানটাই যদি বের করি, তাহলে এখানে যে স্কয়ারটা সেটা পুরো ভূমি স্কয়ার লম্ব স্কয়ার উপর চলে যাবে। তাহলে সেটা হবে কি দৈর্ঘ্য স্কয়ার যোগ হচ্ছে প্রস্থ স্কয়ার, এরকম হবে। আশা করি তোমাদেরকে সূত্রটা বুঝাতে পেরেছি। এইগুলোই মোটামুটি সূত্র। আর হচ্ছে লাস্টে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এখানে কিছু অনুপাতের ধর্ম বা রূপান্তর আছে, যেগুলো আমাদের খুবই জানা জরুরি। সেগুলো না জানলে আমরা হচ্ছে ম্যাথ করব, তবে ম্যাথ বুঝবো না। করতে পারবো, তবে বেসিক না বুঝলে সেটা দীর্ঘস্থায়ী হবে না। বেসিক বুঝতে হবে, এই কারণে কিছু ধর্ম আমাদেরকে জানতে হবে। প্রথম যেটা হচ্ছে, তাহলে আমি হেডিংটা দিই, সেটা হচ্ছে অনুপাতের কতিপয় ধর্ম। অনুপাতের কতিপয় ধর্ম সেটা। আচ্ছা, প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে ব্যস্তকরণ। আমার ভিডিওর মধ্যে, লাইভের মধ্যে যদি আউট থেকে কোনো সাউন্ড আসে তো সেটা একটু অ্যাভয়েড করে চলবা। শুধু আমার ক্লাসটা দিয়ে একটু মনোযোগ সহকারে দেখবা, সেটা আমি তোমাদের কাছে চাই। তো দেখো, ব্যস্তকরণ ধর্ম জিনিসটা কি? মনে করো তোমার কাছে এরকম আছে যে A/B ইকুয়াল হচ্ছে C/D, অর্থাৎ এখানে A/D ইকুয়াল হচ্ছে C/D। তো ব্যস্তকরণ ধর্ম অনুসারে সেটা হচ্ছে, ব্যস্তকরণ ধর্ম অনুসারে এটাকে এভাবে লিখতে পারা যায় যে B/A ইকুয়াল হচ্ছে D/C, অর্থাৎ উল্টা করে লেখা যায়, উপরটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে, এভাবে করে লেখা যায়। এটা হচ্ছে ব্যস্তকরণ ধর্ম। এরপরে হচ্ছে যে একান্তরকরণ ধর্ম। একান্তরকরণ ধর্ম জিনিসটা হচ্ছে যদি থাকে এরকম যে A/B ইকুয়াল হচ্ছে যে C/D এরকম হয়, তাহলে তুমি একান্তর ধর্ম অনুসারে হচ্ছে লিখতে পারো। একান্তর ধর্ম অনুসারে লিখতে পারো যে এই যে একান্তর, অর্থাৎ কোনায় কোনার মধ্যে তুমি চেঞ্জ করতে পারো, ইন্টারচেঞ্জ করতে পারো। যেমন তুমি বি কে এখানে সি স্থানে নিতে পারো, আর সি কে বি স্থানে নিতে পারো, এরকম করা যায়। যেমন যদি আমি এটাকে এভাবে লিখি যে A/C ইকুয়াল হচ্ছে B/D, এটা আমার কোনো ভুল হবে না। এই ধর্মগুলো আবার এরকমও করতে পারি যে বি এর স্থানে একে নিতে পারি, ডি কে, অর্থাৎ D/B ইকুয়াল হচ্ছে C/B, C/A, এরকম করতে পারি আমরা। তারপর হচ্ছে যে যোজন ধর্ম। সবাই ক্লাস দিয়ে একটু মনোযোগ দাও, কমেন্ট না করলে চলবে, আমি বললে কমেন্ট করতে পারবা। কিছু প্রয়োজনীয় জিনিস জানা থাকলে আমাকে কমেন্ট করে জানতে পারবে। এই যে আমি ব্যস্তকরণ ধর্ম আর হচ্ছে একান্তরকরণ ধর্ম, এই জিনিসটা বুঝেছি, তোমরা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দাও, দুই একজন যারাই আসো।
আচ্ছা, তো এরপরে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে যোজন ধর্ম। তো আমরা ব্যস্তকরণ ধর্ম, একান্তকরণ ধর্ম দেখেছি, এবার আমরা যোজন ধর্ম জিনিসটা দেখব। তো যোজনের যে নিয়মটা সেটা, তো যোজন ধর্ম অনুসারে যদি এ বাই বি ইকুয়াল হচ্ছে সি বাই ডি এরকম হয়, তাহলে যোজন ধর্ম অনুসারে কী হবে, এ প্লাস বি বাই বি ইকুয়াল হচ্ছে সি প্লাস ডি বাই ডি, এরকম হবে। এটা আমরা আগেও দেখছিলাম। তারপর হচ্ছে বিয়োজন ধর্ম। বিয়োজন ধর্ম অনুসারে কি হবে, সেম জিনিস, এখানে হবে কি এ মাইনাস বি বাই বি আর হচ্ছে সি মাইনাস ডি বাই ডি, এটা হবে। আশা করি তোমাদের জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, সেটা হচ্ছে যদি এ বাই বি ইকুয়াল হচ্ছে সি বাই ডি, আবার যদি ই বাই এফ ইকুয়াল হচ্ছে জি বাই এস এরকম হয়, তাহলে আমি জিনিসটাকে এটা সমান লিখতে পারি, যে এটা সমান লিখতে পারি উপরেরগুলো যোগফল, অর্থাৎ এ প্লাস সি প্লাস ই প্লাস জি বাই হচ্ছে বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ, এরকম করে আমি এটাকে লিখতে পারি। এটা এক ধরনের ধর্ম, এটার কোনো নির্দিষ্ট কোনো নাম নেই এখানে, এটা এক ধরনের ধর্ম হিসেবে মনে রাখতে পারো যে যদি এ বাই বি, অর্থাৎ এটা হচ্ছে ক্রমিক সমানুপাত, ক্রমিক সমানুপাতগুলো শ্রেণীগত ধারাবাহিকভাবে এটা গিয়েছে এ বি সি ডি ই এফ জি পর্যন্ত, অর্থাৎ এ বাই এস টু বি, সি এস টু ডি, ই এস টু এফ, জি এস টু এস, এরা যদি পরস্পর সমান হয় তাহলে এদের পূর্ব রাশিগুলো যোগফল আর বাই উত্তর রাশিগুলো যোগফল, এরকমভাবে লেখা যাবে। এরপরে আরেকটা যে জিনিস সেটা হচ্ছে লাস্ট, আজকে আমি এই লাস্টের এই জিনিসটা করিয়ে আজকে আমি এখানে ক্লাসটা শেষ করে দেব। যেহেতু আমার লাইভ ক্লাসটা আজকে একটু দেরিতে শুরু হয়েছে, না আমার একটু টেকনিক্যাল ত্রুটির কারণে আগামী ক্লাস থেকে আশা করি এই জিনিসটা হবে না। আগামী ক্লাস থেকে ঠিক 10টায় ক্লাস শুরু হয়ে যাবে, যদি কোনো সমস্যা না থাকে, যদি আমার কোনো পার্সোনাল কোনো সমস্যা না হয়ে থাকে 10টায় ক্লাস শুরু হয়ে যাবে। তো দেখো এরপর লাস্টের যে জিনিসটা সেটা হচ্ছে যদি এরকম হয় এ বাই বি ইকুয়াল হচ্ছে যে সি বাই ডি, এরকম হলে তো সেটা হচ্ছে কি হবে, সেক্ষেত্রে আমি এভাবে লিখতে পারি যে এ মাইনাস সি বাই বি মাইনাস ডি, এই আকারে এটাকে লিখে দেয়। যদি এ বাই বি ইকুয়াল সি বাই ডি হয় তাহলে সেটাকে আমি এভাবে লিখতে পারি যে এ মাইনাস সি বাই বি মাইনাস ডি, এটা ইকুয়াল এটা হবে, অর্থাৎ এ বাই বি ইকুয়াল হচ্ছে সি বাই ডি ইকুয়াল হবে এ মাইনাস সি বাই বি মাইনাস ডি, এই জিনিসটা এরকম হবে। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। তো ক্লাসের যে দুইজনকে আমি প্রথম থেকে দেখতেছি বা বেশি ক্লাসে মনোযোগী ছিল তারা একটু কমেন্ট করো, এই দুইজন যারা লাইভটা দেখতেছো আমি তাদেরকে অনুরোধ জানাবো তোমরা একটু কমেন্ট করো। আচ্ছা, লামিয়া আক্তার বলছে যে প্রথম দিয়ে ছিল। আচ্ছা, আমি পুরো ক্লাসটা প্রথম থেকে একটু রিভিউ করে দিচ্ছি। সবাই যারা দেরিতে এসেছো, মোটামুটি অনেকগুলো ছোটোখাটো পড়া ইম্পর্টেন্ট বা কম ইম্পর্টেন্ট পড়ানো হয়েছে, আবার একটু 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 আবার করছি, রিভাইজ করতেছি জিনিসগুলো, একটু সবাই খেয়াল করো। আর যে দুইজন হচ্ছে ক্লাস দেখতে তোমরা একটু কমেন্ট করো, তাহলে তোমাদেরকে আমি চিনতে পারবো বা বুঝতে পারবো যে কারা ক্লাস করতেছো যে দুইজন। আচ্ছা, প্রথমে যে জিনিসটা, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। তো আমাদের প্রথমে জানতে হবে অনুপাত জিনিসটা কি। তো অনুপাত জিনিসটা হচ্ছে যে একই সমজাতীয় দুইটা রাশি হচ্ছে একটা আরেকটার কত গুণ বা কত অংশ, সেটাকে যদি আমরা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করি সেটাকে বলা হয় অনুপাত। আমি আবার বলছি যে একই এককে সমজাতীয় দুইটা রাশি পরিমাপের একটা অপরটার কত গুণ বা কত অংশ, সেটা আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করলে সেটাকে বলা হয় অনুপাত। তো অনুপাতের ক্ষেত্রে দুইটা রাশি সবসময় অনুপাত হয় নর্মালি। তো অনুপাতের ক্ষেত্রে প্রথম যে রাশিটা সেটাকে বলা হয় পূর্ব রাশি, আর নিচে পরের যে রাশিটা সেটাকে বলা হয়ে থাকে উত্তর রাশি। আচ্ছা, সিয়াম বলছো যে তুমি প্রথম থেকে ছিলে, আর পার্থ পণ্ডিত বলছে বুঝতে পারছি স্যার, ঠিক আছে। আচ্ছা, শাকাউত হোসেন লিমন তুমি বলছো স্যার ক্যামেরা ক্লিয়ার আসতেছে না, এখন কি ক্লিয়ার আছে কিনা দেখো।
বাইরে একটু ওয়েদার একটু সমস্যা করতেছে, যার কারণে নেটওয়ার্ক একটু আপ ডাউন করতেছে, স্লো কানেকশন দেখা যাচ্ছে, মাঝে মাঝে একটু বাফারিং হয়তো করতেছে। আচ্ছা, এরপর যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সমানুপাত। যদি চারটা রাশি পরস্পরের অর্থাৎ চারটা রাশির মধ্যে প্রথম দুইটা অনুপাত এবং শেষ দুইটা অনুপাত যদি সমান হয় তখন তাদেরকে বলা হয় সমানুপাত। অর্থাৎ প্রথম দুইটা অনুপাত এবং তৃতীয় চতুর্থ রাশির অনুপাত যদি সমান হয় তখন তাকে বলা হয় সমানুপাত। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে ক্রমিক। তো ক্রমিক অনুপাত অনুসারে আমরা যদি তিনটা রাশি এ বি সি ধরি, তাদের ক্ষেত্রে ক্রমিক অনুপাত এরকম হবে যে A:B এবং B:C এরকম হবে, অর্থাৎ A/B ইকুয়াল হচ্ছে B/C। তোমরা ক্লাসটা বুঝতে পারছো কিনা সেটা আমাকে একটু জানাও। শুরু থেকে ছিলাম ঠিক আছে এরকম, হ্যাঁ নেটওয়ার্কের কারণে মাঝে মাঝে ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে যাচ্ছে। তো ক্রমিক অনুপাত অনুসারে B² ইকুয়াল AC। এরপর আমরা ধারাবাহিক অনুপাত নিয়ে আলোচনা করেছিলাম। তো ধারাবাহিক অনুপাত অনুসারে যদি আমার ক আর খ যদি ক অনুপাত খ এবং খ অনুপাত যদি গ হয় তাহলে হচ্ছে ক অনুপাত খ এবং গ অনুপাত গ হবে। এটা হচ্ছে আমার এখানে। তারপর আমরা কিছু প্রমাণ দেখেছিলাম যেগুলো একান্তরকরণের প্রমাণগুলো। এরপর আমরা যোজন বিয়োজনের যে প্রমাণটা সেটা দেখেছি। এরপরে হচ্ছে আমরা সমানুপাতিক ভাগ যে জিনিসটা সেটা দেখেছিলাম। এরপরে সূত্র, আমরা এই অধ্যায়ে আমাদের যে গুরুত্বপূর্ণ কয়েকটা সূত্র প্রয়োজন সেটা আমরা এখানে দেখেছি, যেমন দুইটি সংখ্যার গুণফল নির্ণয় সূত্র, সংখ্যাদের লসাগু এবং গসাগু, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র, আয়তাকার ক্ষেত্রের সরল মুনাফার সূত্র, এরপর বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র, এরপর আয়তাকার ক্ষেত্রের সূত্র। এরপরে লাস্টে আমাদের অনুপাতের যে কতিপয় ধর্মগুলো, ব্যস্তকরণ নিয়ম অনুসারে যদি A/B এবং C/D হয় তো সেটাকে আমি উল্টা করে B/A ইকুয়াল D/C এভাবে লিখতে পারি। এরপর হচ্ছে একান্তরকরণের ক্ষেত্রে হচ্ছে A/B ইকুয়াল C/D হলে আমি A/C অর্থাৎ এখানে C-কে B স্থলে আর B-কে C স্থলে এভাবে লিখতে পারি। তো আশা করি তো। আচ্ছা, আয়তাকার ক্ষেত্রে লাস্টের সূত্রটা, আয়তাকার লাস্টে যে সূত্রটা সেটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র। কর্ণের দৈর্ঘ্য, দেখো এখানে আমি একটা আয়তাকার ক্ষেত্র রেখেছি, যে আয়তাকার ক্ষেত্র ABCD এরকম নাম দিলাম মনে করো। দেখো ABCD এখানে একটা আমি আয়তাকার ক্ষেত্র রেখেছিলাম, এখানে কর্ণ হচ্ছে BC। তো আমি যদি এখানে এ কর্ণ, এটা হচ্ছে আমার কর্ণ, এই কর্ণটা যদি আমি এখানে বের করি, দৈর্ঘ্য বের করি, তাহলে কি হবে, এটা একটা সমকোণী ত্রিভুজের মতো লাগতেছে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি পিথাগোরাসের উপপাদ্য এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, BC² ইকুয়াল হবে BD² প্লাস CD²। তো আমি যেহেতু BC মান শুধু বের করছি, স্কোয়ারটাকে আমাকে আমি যদি ওই বর্গমূল করে দিই তাহলে এখানে স্কোয়ার বর্গমূল চলে যাবে আর এখানে বর্গমূলটা চলে আসবে, অর্থাৎ BD² প্লাস CD²। তো আমি এখানে BD স্থলের দৈর্ঘ্য আর CD স্থলের প্রস্থ এটা লিখেছি, অর্থাৎ হচ্ছে আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √ দৈর্ঘ্য প্লাস প্রস্থ স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আর কেউ কোনো জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু জানাও। একটু জানাও যে আর কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা আমাকে একটু জানাও। আমি এখনো ভালো সেট আপ দিতে পারিনি। আগামী 10-15 দিনের মধ্যে আমি হয়তো হোয়াইট বোর্ডের মধ্যে সরাসরি ক্লাসটা করাবো, এইভাবে খাতায় আর ক্লাস করাবো না। এটা একটু সময় লাগবে, একটু সময় দিতে হবে, তো আমি চেষ্টা করব। আচ্ছা, নোটটা আবার ক্লাস করার সময় আবার ক্লাস করে নিলে তখন করতে পারবে, এই লাইভটা শেষ হওয়ার পরে আবার ক্লাসটা করে নিবে, আর আমি হচ্ছে নোটটা গ্রুপের মধ্যে পোস্ট করে দিব, তো সবাই সেখান থেকে সেটা কালেক্ট করে নিবে। আচ্ছা, এই নোট করছি ওইটা, পার্থ পণ্ডিত বলছো, বুঝছি স্যার। আচ্ছা, বাকি যারা আছো তাদের কোনো কোশ্চেন আছে কিনা বলো, তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করে দিব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল রাত 10টায়
আগামীকাল রাত 10টায় আবারও আমরা এই 11.1-এর কালকে থেকে আমরা ম্যাথে চলে যাব সরাসরি। হ্যাঁ, আগামীকাল থেকে আমরা এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে এগুলো টাইপ ওয়াইজ করব। এরপর থেকে 11.2 এভাবে করে আমাদের টানা 1 সপ্তাহ ধরে ক্লাস চলবে। আমি সবার কাছে একটা জিনিস রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে সবাই ধারাবাহিকভাবে ক্লাসগুলোতে যুক্ত থাকবা আর লাইভ ক্লাসেতে যুক্ত থাকবে। কারণ লাইভ ক্লাসের মধ্যে তোমরা যদি যুক্ত থাকো তাহলে আমার ক্লাস করতে ভালো লাগবে, আমারও হচ্ছে আগ্রহটা বাড়বে ক্লাস করানো। হোয়াইট বোর্ড করাবো, একটু সময় লাগবে, আমার 10-15টা দিন সময় লাগবে, আমি হোয়াইট বোর্ড সেট আপ করবো। আর কারো কোনো কিছু জানার আছে লিমন, আমি এগুলো ছবি তুলে গ্রুপে আপলোড করে দেবো, চিন্তা করো না। আরও আগে থেকে এখনও সময় আছে তো, এখন কি এপ্রিল চলতেছে, তোমাদের আরও, আমি তোমাদেরকে ওই দিন গ্রুপে বলছিলাম যে তোমাদের সাথে আমার কানেকশনটা আগামী 1 বছরের জন্য হয়েছে। তো তোমরা আগামী 1 বছরের জন্য আমার কাছ থেকে যা যা সাপোর্ট প্রয়োজন তোমরা সব কিছু পাবে। তো ক্লাসটা মোটামুটি আমার এটা হচ্ছে আজকে আমার মানে অনলাইন জগতে আমি মোটামুটি এমনি রেকর্ডের ক্লাস নিয়ে কাজ করছি আরও মনে করো 1 বছর আগ থেকে। এটা আমার ফার্স্ট লাইভ ক্লাস আর করানো হয়নি, রেকর্ডেড ক্লাস বানিয়েছিলাম, এটাই আমার ফার্স্ট লাইভ ক্লাস। তো কতটুক দিতে পেরেছি বা কতটুক ভালো করতে পেরেছি সেটা জানি না। তো তোমরা একটু আমাকে একটু সাজেশন দিলে আমি উপকৃত হব, যে মোটামুটি কীরকম হয়েছে সবাই একটু জানাও। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, বিদায়। আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময়।